तू अब तो आजा शोला सावन बहके आके बुझा जा तन की ज्वाला ठंडी हो जा ऐसे मोनिका ओ माय डार्लिंग ओ मोनिका ओ माय डार्लिंग दुनिया में लोगों को धोखा तो भी हो जाता है आंखों में यादों का दिल खो जाता है শুনো মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না হরি ওম হরি 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 দুর্দান্তভাবে শুরু হলো আমাদের আজকে দিদি নাম্বার ওয়ানের জমজমাট পর্ব। বুঝতেই পারছেন 1 ঘন্টা হবে প্রচুর আনন্দ, প্রচুর গান, প্রচুর মজা। সবাই মিলে আমরা শুরু করব আমাদের আজকের পর্ব। নমস্কার, ওয়েলকাম দিদি নাম্বার ওয়ান সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেভ হাইজিন রেঞ্জ। বছরের পর বছর, রাতের পর রাত বাংলার শহর গ্রামে মানুষকে আনন্দ দিয়ে এসেছেন অসংখ্য শিল্পীরা। কখনো সঙ্গীত অনুষ্ঠানে, কখনো বা যাত্রাপালা। দর্শক পেয়েছেন আনন্দ, শিল্পীরা করেছেন উপার্জন, অর্জন করেছেন মানুষের ভালোবাসার সম্মান। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ মঞ্চের অনুষ্ঠান, যাত্রা। কেমন আছেন তারা, কি করছেন তারা? দিদি নাম্বার ওয়ান কিন্তু ভোলেনি এই সব গুণী শিল্পী বন্ধুদের। তাদেরকে নিয়েই আমাদের আজকের এই স্পেশাল পর্ব। তারাই আজকে আমাদের অতিথি দিদি। সকলের সাথে আমরা পরিচয় করব। প্রথমে আছে নীলিশা বসাক। দিদি, আমি এসেছি গিরিশ পার্ক থেকে। আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী, তবে লকডাউন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে সেই অভিজ্ঞতা জানাতে এসেছি। ঠিক আছে, শুনবো তোমার সব গল্প নীলিশা। রিতা ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি চুচুড়া থেকে এসেছি। আমি এই যাত্রা শিল্পের সাথে দীর্ঘ 18 বছরের বেশি জড়িত রয়েছি। তো এই যাত্রার ভালো খারাপ অনেক অভিজ্ঞতা আছে, আজ সেগুলো তোমার সাথে শেয়ার করবো বলে এখানে এসেছি। শুনবো। এরপর আছে ইন্দ্রাণী চ্যাটার্জি। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। নমস্কার দিদি, আমি সল্টলেক থেকে আসছি। আমি একা হাতে সংসার সামলে কিভাবে আমার গানকে বজায় রেখেছি সেই গল্প তোমার সাথে আজ করব। নিশ্চয়ই শুনবো ইন্দ্রাণী, গানও শুনবো, গল্পও শুনবো। এরপর আছেন কৃষ্ণা চক্রবর্তী। দমদম পেয়ারা বাগান থেকে এসেছি। আমি 28-29 বছর যাত্রা করছি। অভিজ্ঞতা সেই সব অভিজ্ঞতা আমি তোমার সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে হয়েছে। নীলিশা, পরিবার কি গানের? না, পরিবার গানের না। আমার বাবা লেখক। উনি, দিদি আপনি শুনে থাকবেন, ছাত্র বন্ধুর নাম। আমার বাবা ওটা লেখেন। প্রথম যখন ক্লাস 9-এ পড়ি তখন এসেছি এই প্রফেশনে। যেই দাদার হাত ধরে এসেছি সেই দাদাই বললেন যে তোমার গান হবে, তুমি করো। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে, রিহার্সাল করতে করতে 3টে গান নিয়ে আমি প্রথম মঞ্চ করি। আচ্ছা, একদম ছোটবেলা? একদম ছোটবেলায়। পেমেন্ট ছিল 200 টাকা। সেই 200 টাকা থেকে আজকে এইখানে দাঁড়িয়েছি। তবে এই লকডাউনের মাঝে আজকে এতদিন পরে এসে গান গাইতে পারছি, এটা আমার একটা মেন্টালি শান্তি। ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আবার আমি সেই মঞ্চটা ফিরে পেলাম। শান্তিতে আজকের পরে গিয়ে আমি ঘুমোতে পারবো অনেকদিন ভালোভাবে। গান শুরু করলে তখন কিরকম ধরনের গান গাইতে? পপ গানটাই বেশি গাই, পছন্দের। যখন ছোট থেকেই গান বাজনা শুরু করেছি, তখন ক্লাস 11-12-এ যখন পড়তাম, আমার স্কুল সবাই আমাকে ভীষণ প্যাক দিত।
আর আজকে লকডাউন আমাকে শিখিয়েছে অনেক কিছু হ্যাঁ শিখিয়েছে। অনেক কিছু দিদি, অনেক কিছু। কারণ আমাদের নিজস্ব একটা প্রোগ্রামের সংস্থা আছে, আমরা নিজেরা কয়েকজন মিলে একটা সংস্থা করেছি। এই সংস্থার মাধ্যমে আমরা সেই সব শিল্পীদেরকে সাহায্য পৌঁছে দিই যারা সত্যি খেতে পাচ্ছে না, বা যারা সত্যি এই লকডাউনে গান বাজনা ছেড়ে নিজের ইনস্ট্রুমেন্ট বিক্রি করে খাচ্ছেন, বা ধূপকাঠি দিচ্ছেন কারুর বাড়ি গিয়ে খবরের কাগজ দিচ্ছেন, তাদেরকে হেল্প করেছি। কিন্তু এই সব করতে গিয়ে আমি নিজের পুঁজিকেও আস্তে আস্তে হারিয়ে ফেলছি। কারণ আমাদের সব কিছু এটার উপর ডিপেন্ড করেই চলে। আমাদের 12 মাসে আপনি জানেন দিদি কিছু সিজন থাকে, সেই সিজনের মধ্যে প্রোগ্রাম তো এমনি লকডাউন হওয়ার আগে থেকেই ক্যান্সেল হওয়া শুরু হয়ে গেছিলো। তখন আর নিজেই কোনো আশা পেলাম না। তখন আমি আমার নিজের কাকুর সাহায্যে গিয়ে একটি দোকান করি, যেখানে সকালবেলা 6টার সময় পাউরুটি, ডিম এইসব রেখে আমি আপাতত এইভাবেই চলছি। আমি তো সত্যি কথা বলতে গান বাজনা ছাড়া কিছু জানি না। মেন্টালি কিছু বললেও আমি আর করতে পারবো না, কারণ এমনি বয়সও অনেক হয়েছে। কারণ এখন হঠাৎ নতুন করে কোথাও জব করতে যাওয়া বা কিছু করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখনো সেটেল করনি? না, এখনো সেটেল করিনি। তবে একজন মানুষ আছে যার সাথে আগামী বছর সেটেলড হওয়ার প্ল্যান আছে। বাবা মা আছেন? হ্যাঁ, বাবা মা আছেন। আচ্ছা, বাড়িতে তুমি উপার্জন করো? হ্যাঁ, বাবা আর আমি দুজনে মিলেই করি, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার দাদু দিদা আছেন, তাদেরকে দেখাশোনা এই বয়সে সব কিছু। কারণ বাবা সামান্য সেই চাকরির মাধ্যমে সেটা একা পেরে ওঠে না, কারণ আমি বাড়ির ছেলে, আমিই বাড়ির মেয়ে। আর তুমি আগে বেশ ভালো রোজগার করতে, সেটা হ্যাঁ, বন্ধ হয়ে কারণ গেছে? আমাদের মাসে 30 দিনের মধ্যে 20খানা প্রোগ্রাম থাকে, তখন আমার সেই সমস্যাটা হয় না। সংসারে সাহায্য করতে পারো? সংসারে সাহায্য করতে পারি। খুব চাপের মধ্যে গিয়ে অনেকটা ভেঙে গিয়ে মেন্টালিভাবে দুর্বল হয়ে গিয়ে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমাকে অনেকেই টন্ট করছে অনেক রকমভাবে, নীলিশাদির এগুলো করার কি প্রয়োজন আছে, নীলিশাদি এরকম, মানে অনেকেই বাজে ভাবছেন যে আমি কাজটা খুব খারাপ। আমার এই প্রফেশনের মানুষজন যারা আমার সাথে, হ্যাঁ, যারা আমার সাথে গান করেন, কো আর্টিস্ট যারা। তো দোকানটা দিয়েছো কোথায়? দোকানটা হাতিবাগানে সকাল 6টার সময় থাকে। আমার কাকু আর আমি মিলে করেছি এটা। আচ্ছা, ফুটপাতের উপর যেরকম ফুটপাতের হয় আর কি। তো কি হ্যাঁ। কি রাখো সে দোকানে? সেখানে সকালবেলা দুধ থাকে, ডিম থাকে, পনির থাকে, বিস্কিট থাকে, কুকিজ থাকে। সত্যি দিদি আগে পিছিয়ে কিছু ভাবিনি কি হবে না হবে, আমি শুধু এগিয়ে গেছি কি করব। ধরো সকালবেলা তো তুমি বলছো পাউরুটি, ডিম, হ্যাঁ। পনির এইসব রাখো, কিন্তু সেটা তো সারাদিন ধরে চলবে না। না, সারাদিন না দিদি, 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে যায় আচ্ছা, দুপুরবেলা। তাতে যা উপার্জন হচ্ছে এখন তোমার মনে হচ্ছে ঠিকঠাক আছে? হ্যাঁ, মানে ঠিকঠাক আছে, কারণ সংসার চলে যাওয়ার কাকু মতো। আর আমি দুজনে মিলে সেটাকে ভাগ করে নিই দিনের শেষে, তো চলে যাচ্ছে তারপর মোটামুটি। দুপুরবেলা সন্ধ্যেবেলার দোকান থাকে? না, দুপুরবেলা সন্ধ্যেবেলা থাকে না। সকালবেলাটা? সকালবেলাটা শুধু থাকে। গানের চর্চাটা চলছে তো? সেটা গানের বন্ধ করে চর্চাটা দাওনি তো? চলছে দিদি, হ্যাঁ। সবসময় একটা জিনিস মনে রাখবে নীলিশা, সব অন্ধকারের পরে কিন্তু আলো আসে। একদম দিদি, একদম। এটা একটা ফেস, এটা একটা সকলের জন্য, আমাদের প্রত্যেকটি মানুষের জন্য, সারা পৃথিবী। এরকম নয় যে আমাদের পশ্চিমবাংলা শুধু এফেক্টেড, সারা পৃথিবীর মানুষ এফেক্টেড। সব জায়গায় সব ইন্ডাস্ট্রি বন্ধ। এই সময়টাও আমাদের একদিন পেরিয়ে যাবে। এটা একদম মনে শক্ত করে, মনে জোর রেখে এগিয়ে যাবে। লড়াই করো, সবাই করছি, তুমিও করবে। শুধু নীলিশা নয়, এরকম বহু পারফর্মিং আর্টিস্ট আছে যাদের এখন ভীষণ খারাপ সময়। তাদের পিছনেও প্রচুর মানুষ কাজ করে। একদম। কত মিউজিশিয়ানস, কত ব্যান্ডের মানুষ, কত লাইটের মানুষ, কত স্টেজের মানুষ, তারা প্রত্যেকে এফেক্টেড, প্রতিটি মানুষ এফেক্টেড। এবং নীলিশা হয়তো এরকম একটা ডিসিশন নিয়েছে এবং তাকে 100% স্যালিউট জানাই যে সে একটুও ভাবেনি যে আমি ঘরে বন্ধ হয়ে বসে থাকবো। সেটা না করে সে যে আজকে নিজে বেরিয়ে এসছে এবং কারোর কথা না ভেবে যে একটা দোকান চালু করেছে, এবং যতটুকু উপার্জন হবে সেটাই সংসারে সে অবদান তার তরফ থেকে। এটার জন্য স্যালিউট নীলিশা। আর নীলিশার মতো যারা বিভিন্ন পারফর্মিং আর্টিস্ট, মিউজিশিয়ান দিদিরা আছেন, তাদের জন্য আমার এই মঞ্চ সব সময় খোলা। আপনারা আমাদের লিখে পাঠান, আমরা নিশ্চয়ই আপনাদেরকে ডাকবো এবং আপনাদের সাথে গল্প করব, গান শুনবো এবং যা যা কথা বলা সব পৃথিবীর দরবারে পৌঁছে দেবো। একটা সুন্দর গান হয়ে যাক নীলিশা, তারপর আমরা খেলায় যাবো। मुझसे मिलना अकेला, जिसको भी देखो दुनिया भुला दो, मजनू ऐसे मिले। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে।
এখানে 5টা ছোট ছোট বল রাখা রয়েছে আর এখানে একটা বেলুন আছে। বেলুনটাকে আকাশে ভাসিয়ে রাখতে হবে, হাত দিয়ে দিয়ে বাউন্স করতে হবে, ধরে রাখা যাবে না। একটা করে বল কালেক্ট করবেন আর এই গ্লাস বলটার মধ্যে এনে রাখবেন। টোটাল 5টা বলকে কত তাড়াতাড়ি কালেক্ট করতে পারে। যদি বেলুন মেঝেতে পড়ে যায় খেলতে খেলতে, তাহলে 5 সেকেন্ড করে সময়ের সাথে অ্যাড হবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে নিলিশা। স্টার্ট। ফাস্ট করতে হবে নিলিশা, ফাস্ট ফাস্ট, আরামসে, মাথা ঠান্ডা রেখে। 2 হাত দিয়ে বেলুন ধরবে না। কোথায় নিয়ে যাচ্ছে? 2 হাত দিয়ে ধরবে না। নিলিশা খেলাটা শেষ করেছে 54 সেকেন্ডসে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। এবার টরিতাদির সাথে কথা বলবো। 18 বছর ধরে যাত্রা শিল্পর সাথে যুক্ত আছেন, এলেন কিভাবে? থিয়েটার সেন্টারে আমি দেবরাজ রায়ের গ্রুপে অভিনয় শিখতাম, তো তারপরে যাত্রা করব বলে আসিনি। আমার হাজব্যান্ড বলেছিল যাত্রা করতে যাবে, আর আমার শাশুড়ি শ্বশুরের একটা ব্যাপার ছিল, ওনারা বলেছিলেন যে বিয়ে করলে তবে যাত্রা করতে দেবে, যেটা হয় আর কি পুরোনো দিনের মানুষদের যেটা ছিল। তো হাজব্যান্ডের সাথে গেছিলাম আমি যাত্রা, ও করবে বলে দেখতে গেছিলাম। তো দেখতে গিয়ে তখন সুনীল চৌধুরীর সাথে আলাপ হয়, তখন ওনার হিরোইন নিয়ে একটা প্রবলেম চলছিল। তখন সুনীলদা বললেন যে তাহলে তুমি আমার দলে কাজ করবে। তখন আমার শ্বশুর শাশুড়ি সবার কাছ থেকে পারমিশন নিন, ওনারা বললেন যে ছেলে যেখানে আছে তোমার না যাওয়ার কিছু নেই। তো প্রথম বছর করেছিলাম তপন ভট্টাচার্যের সাথে, হিরোইন করেছিলাম, কুমার শানুর দাদা। ওই দিদি আমার শুরু, সুনীলদার হাত ধরে শুরু। ত্রিনয়নী অপেরাতে উত্তমদা ডাকলেন, ডেকে ওখানে আমি কোয়েল নাম ওনারা দিলেন, তো সেই নাম দিয়ে আমার যাত্রাপাড়ায় তোমার নাম আমার নাম কোয়েল। রীতা ভট্টাচার্য বলে কেউ না, চেনে না? না। ও আচ্ছা। খুব কম চেনে, যারা খুব পুরনো তারা চেনে। তো ওই কোয়েল নাম দিয়ে আমি শঙ্করদার হিরোইন হিসেবে কাজ করলাম, ভাইপো ভগবান পিসিমা শয়তান। তোর পর থেকে চলছে দিদি, একটার পর একটা করছি, একটা দলে করছি বিভিন্ন রকম। এবছরের 115 পালা শো করার পর আমার দলটা বন্ধ হলো করোনার জন্য, নাহলে হয়তো 170 পালা ক্রস করতাম। তাহলে তো অনেকগুলো বছর হয়ে গেল। অনেক বছর দিদি, অনেক বছর। স্বামী এখনো করছেন? হ্যাঁ, স্বামীও করেন, কিন্তু আর একসাথে করি না, করা হয় না, সেটা দরকার হয় না। এখন সিদ্ধার্থর সাথে একটা জুটি হয়েছে, জুটি করে ওর সাথে কাজটা করি। ও আলাদা দলে কাজ করে, আমি আলাদা দলে কাজ করি, আমার হাজবেন্ড। তা এখন এই লকডাউন পিরিয়ডটা ধরছি না, তাছাড়া বলছি একটা সময় ছিল যখন মানুষ যাত্রা ভীষণ ভালোবাসতেন, দেখতেন, এখনো বাসেন, কিন্তু সেই সময়টা ওটাই একটা এন্টারটেনমেন্ট মানুষের কাছে। তারপরে যখন টিভি আসলো, মানুষ টিভির প্রতি আকৃষ্ট হলো বেশি, বাড়িতে থাকতে বেশি শুরু করলো, তারপর থেকে ধীরে ধীরে কি আপনার মনে হয় যাত্রাটা একটুখানি এফেক্টেড হলো? দিদি আমার কিন্তু সেটা মনে হয়নি, কারণ আমি যাত্রা করতে গিয়ে দেখেছি মাঠে, মানে ফ্রি প্যান্ডেলেও দেখেছি বিশাল দর্শক, 8,000 10,000 দর্শক পেয়েছি। আমরা যেটা চাই মেঠো দর্শক, সেটা আমরা প্রচুর পাই দিদি। কিন্তু আমাদের এই লকডাউন এসে গিয়ে এখন আমাদের মাথায় সবার বাজ পড়েছে দিদি, শিল্পীদের, প্রডিউসাররা কবে দল করবেন, কবে কি হবে কিছুই বুঝতে পারছি না। যবে থেকে যাত্রা শুরু হয়েছে আজ অব্দি এই প্রথম যাত্রা বন্ধ হলো। এখন দিদি এই প্রথম আমি দেখলাম যে সারা চিতপুর চুপ করে আছে, অফিস বন্ধ, সব বন্ধ, মানে কিরকম একটা লাগছে, মনে হচ্ছে আমরা সব শিল্পীরা বোধহয় পাগল হয়ে যাবো দিদি। কিন্তু মানুষের সুরক্ষাটাই তো আগে দরকার, একদম, আগে তো সেটা তো জীবন, বটেই। তারপরে তো রোজগার। জীবনটাই থাকবে না, রোজগার করে কার জন্য করব? সুস্থ হব, তারপরে এমন ভাবে কাজ শুরু করবে তার ভবিষ্যতে জীবনে কোনোদিনও বন্ধ না হয়। একদম। একজন আছে শুধু যাত্রার উপরে নির্ভর, বাস্তব শিল্পীরা অনেক সারা বছর বসে থাকে এই কয়েকটা মাসের জন্য। মাস, আমরাও তো দিদি এই কয়েকটা মাসের জন্য বসে থাকি, তারপরে তো টোটাল পেমেন্টটাও বন্ধ হয়ে যাচ্ছে না। কাজ না হলে তো কোনোটাই হবে না, কাজ না হলে টাকা পাওয়া যাবে না। পেমেন্টটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের মাথায় বাজ পড়ারই কথা। এখন তো মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলতে পারছেন না, কিন্তু আজকে আমার এই মঞ্চে দাঁড়িয়ে আপনার প্রিয় একটা সংলাপ হয়ে যাক। একদম।
এবছরে আমাদের বই ছিল ঘরে এনেছি রঙের বিবি, সেই বইয়েরই একটা ডায়লগ বলবো। আচ্ছা, হয়ে যায়। শ্বশুরমশাই ছেলেকে অত্যাচার করে বাড়ি থেকে, আমার স্বামীকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন শ্বশুরমশাইকে আমি বলছি, শ্বশুরমশাই শাশুড়ি দেওর সবাই আছেন, দেওরও ভিলেন, শাশুড়ি ভালো। শ্বশুরমশাইকে আমি বলছি, চোরাবালি দেখেছেন চোরাবালি? আমি সেই চোরাবালি, দেখলে মনে হবে মরুভূমি, কিন্তু ভেতরে জল টলটল করছে। এই চোরাবালি মারিয়ে হাঁটতে যাবেন না শ্বশুরমশাই, ডুবে যাবেন। আর আপনাকেও বলি মা, আপনাদের মতন মেয়ে জাতির জন্য ওরা মেয়েদেরকে খেলার পুতুল মনে করে, কিন্তু ওরা ভুলে গেছে যে এই নারীর গর্ভেই ওদের জন্ম। তাদের কাছে আমি কিছুতেই হারবো না। দেওর ভিলেন বলছে, এই শয়তানি মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে বলে ডাকিস যাদের, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে বুঝবি বিয়ের পর। বাসনাগুলো রাখবি কোথায়? নারী শেষ হলে দিন রাত্রি ঝাপসা হবে, ভাসবি চোখের জলে। হাজার কেঁদেও কুল পাবি না, দিনটা শীঘ্রই আসবে। ওরে পাগল, সেদিন তোকে এই নারী ছাড়া কে ভালোবাসবে? এই না, এই না। Start করুন। তুলে নিন, হ্যাঁ। আর দু হাতে ধরবেন না। ওদিকে নিয়ে যাবেন না, মাথার উপরে রাখুন। ভেরি গুড। রিতা যে খেলাটা শেষ করেছেন 37 সেকেন্ডসে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। এবার ইন্দ্রাণীর সাথে কথা বলবো। কত বছর হয়ে গেল গান করছে ইন্দ্রাণী? হ্যাঁ, হয়ে গেল 15-20 বছর হলো। ছোটবেলা থেকেই গান শিখছি, আর মায়ের হাত ধরেই আমার গানের জগতে প্রবেশ। বাবাও খুব গান ভালোবাসতেন, গানের পরিবেশে ছোটবেলা থেকেই বড় হয়েছি। মা আমাকে একদম প্রথম যে জীবনের যে প্রথম যে কম্পিটিশন গানের, সেটাতে আমি সর্বসাধারণের গ্রুপে ছিলাম, বড়দের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। তো সেখান থেকে মায়ের মনে হয়েছিল যে হ্যাঁ, আমার মেয়ে গানটা হবে, গান বাজনাটা হবে। তো যাই হোক, এইসব করতে করতে তারপরে যখন আমি কলেজে পড়ি, বিভিন্ন গানের গ্রুপগুলো, আমি মেদিনীপুরে আমার জন্মস্থান, ওখানেই আমার স্কুলিং, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুই। তো তারপরে ওখানে যে বিভিন্ন গানের গ্রুপ আছে, প্রচুর স্টেজ শোজ করতাম। সেই ফুল ফ্লেজেড, মানে প্রত্যেকটা রাত যে গানে শো করা, সেই ব্যাপারটা এখন হয়ে ওঠে না, কারণ সেটা সম্ভব নয়, কারণ আমি এখন 2 সন্তানের মা। ও আচ্ছা। হ্যাঁ। বিয়ে করলে কতদিন হলো? 2008-এ। সেই গানের হাত ধরেই আমার হাজব্যান্ডের সাথেও আমার অ্যারেঞ্জ ম্যারেজ, বাট ভালোবাসাটা হাজব্যান্ডের সাথে শুরু। তিনিও গান গাইতেন? না, তিনি গান গাইতেন না, বাট তিনি ভীষণ সঙ্গীতপ্রেমী মানুষ। তো দুদিকটা ব্যালেন্স করো কি করে ইন্দ্রাণী? সেটাই আমার লড়াই অ্যাকচুয়ালি। মানে আমার মেয়ে তো ক্লাস 5-এ পড়ে, বললাম, আমার ছেলে ক্লাস 1-এ, কিন্তু তবুও ওরা এত ছোট্টবেলা থেকেই, তখন থেকে ওরা আমাকে ভীষণভাবে যে মাম্মা তুমি যাও। তো এই জায়গাগুলো থেকে আমি সাপোর্ট পাই বলে আমি এখনো বিয়ের পরেও সেইভাবে গানটা বজায় রাখতে পেরেছি। আর আমার হাজব্যান্ড তো, ওনার কথা তো বলার মানে অপেক্ষা রাখে না, উনি এতটা সাপোর্ট করেন বলেই সেই জন্য গাইতে পারছি। আর এই লকডাউনে নিশ্চয়ই অনেকটা সময়ও দিতে পেরেছি, যেটা এতদিন দিতে পারোনি। হ্যাঁ দিদি, লকডাউনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি গানে অ্যাকচুয়ালি শো করতে গেলেও, শো করে ফিরে এসো যত রাত্রির হোক, আবার বাচ্চাদের পড়াগুলো দেখে, আবার সকাল সকাল উঠে গিয়ে সমস্ত রান্নাবান্না করে বাচ্চাদের পড়াশোনা দেখে সব কিছু করতে হয়। তার মাঝে মাঝে গানটা প্র্যাকটিস করার সময় পাচ্ছিলাম না। সেইটা লকডাউনে খুব গানটা চর্চা করছি, যেটা মানে গানের রেওয়াজ যেটা বলে, সেটা বাড়িয়ে দিয়েছি। তুমি মূলত কিরকম ধরনের গান গাও? বাংলা আধুনিক গান, পুরোনো দিনের গান, নতুন দিনের গান, সব রকম? হ্যাঁ, সব রকমই গাই। আজকে আমাদের একটা ছোট্ট করে শুনিয়ে দাও 2 লাইন। দারুণ দারুণ, থ্যাংক ইউ।
যেই পথে যাবে সেই পথে বেলুন নাও, অন্যদিকে নেবে না। এদিকে আনো। আস্তে, 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 আস্তে। হ্যাঁ 28-29 বছর হয়ে গেছে। যাত্রাতে আসা কিভাবে? যাত্রাতে আসা আসলে আমরা হচ্ছি 4 বোন 2 ভাই আর বাবা মা। দমদম পার্কে এখন আমার নিজের বাপের বাড়ি, আমরা ওইদিকে চলে এসেছিলাম দমদম ক্যান্টনমেন্টের ওখানে। তা আমরা ভাড়া থাকতাম, তাই সেখানে একজন অভিনয় করতেন, একজন মহিলা। আমার মাকে দিদি আর আমার বাবাকে জামাইবাবু বলতেন, আমরা মাসিমণি বলে ডাকতাম। আমাদের পরিবার তখন খুব সচ্ছল নয়, যেহেতু আমরা 4 বোন 2 ভাই, এত বড় পরিবার। হ্যাঁ বড় পরিবার। তা তখন ওই মাসিমণি খালি বলতেন যে জামাইবাবু আপনার মেয়ে কৃষ্ণাকে দিন না, যাত্রাতে দিন না, তাহলে ও যদি একটু দাঁড়াতে পারে, কিছু রোজগার করতে পারে। তা বাবা বললো পারবে ও, ঠিক আছে, আচ্ছা তুমি একদিন নিয়ে যাও তো, নিয়ে যে দেখো মেয়ে আগে পারে কিনা। তখন আমাদের খুবই কষ্টের আর কি সময়, ছোট বোনের একটা জামা পরলাম। আমার একটা বন্ধু ছিল, ছেলে বাড়ি চলে এলাম। মাসিমণি বললো, বাড়ি এসে আমার বাবাকে বললো জামাইবাবু চিন্তা নেই, আপনার মেয়ের হয়ে গেছে। বাবা বললো পারলে? আমাকে বলেছে, আমি 2 লাইন কীর্তন গান গেয়েছি। আরে তা এই আমার সেখান থেকে শুরু। হ্যাঁ আমার সেখান থেকে শুরু। অনেক বই করেছি, সন্তু মুখার্জির সঙ্গে করেছি আমি 2 বছর, স্বামী স্ত্রীর শেষ দেখা, আদালতে গৃহলক্ষ্মী করেছি, দীপঙ্কর দার সঙ্গে 3 বছর করেছি আমি, নিলামে উঠেছি সিঁদুর, চেনা ঘর অচেনা স্ত্রী, মাগো আর যাব না শ্বশুর বাড়ি, হীরক জয়ন্তী জয় ব্যানার্জির সঙ্গে আমি হীরক জয়ন্তী করেছিলাম। মানে যাত্রা বলতে পারো আমার প্রাণ, আমার ভালোবাসা, বুঝেছো? যাত্রা ছাড়া না কিছু ভাবতে পারি না। এবছর আমাদের 2.5 মাস মতো তো শো থাকতেই তোমার বন্ধ হয়ে গেছে। ফাল্গুন মাস থেকেই তো তোমার এরকম ঘটনা ঘটেছে, করোনা। আমরা খুব কষ্টের মধ্যে, মানে ধরো আমাদের থেকেও যারা মানে একদম দিন আনা দিন খাওয়া, তার সবই যেন আমরা হয়তো 70-80টা 100টা শো করি, সেটা নিয়ে আমরা 365 দিন চলি। তা এটাকে ভাগ করলে যারা খুব কম টাকা রোজগার করে তাদের পক্ষে তো ভীষণ কষ্ট। তাই জন্য আমরা এখন সত্যি খুব কষ্টের মধ্যে আছি। একটা বড় শিল্প না? হ্যাঁ, কিন্তু মঞ্চটা তো পাচ্ছি না। আমরা তো 10টা-20টা শিল্পী নিয়ে, দর্শক নিয়ে করতে পারবো না। হ্যাঁ একদম নয়, পারবো না। সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের একটু ভাববার বিষয় আছে। কিছু করারও নেই, কিছু করার নেই। আগে জীবন, তুমি বললে না, আগে জীবন, তারপরে হ্যাঁ সবকিছু। আমরা সবাই আশা করছি যাতে আমরা আবার সেই পুরনো দিনে আবার ফিরে যেতে পারি, পরিস্থিতি সাধারণ হয়ে যায় এবং সব মানুষ তাড়াতাড়ি কাজ শুরু করতে পারেন, পরিস্থিতি যাতে আমাদের স্বাভাবিক হয়ে যায়। একদম। থ্যাংক ইউ কৃষাদি, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। একটা ছোট্ট সংলাপ হয়ে যাক। যাত্রাটার নাম হচ্ছে 2 টুকরো মা। মানে আমার সন্তান হয়, আমরা 2 বান্ধবী, আমার নাম লতা, কিন্তু আমার বাচ্চাটা হয়ে মারা যায়। হ্যাঁ, কিন্তু মারা যাওয়ার পরে এ পাগলের মতো আচরণ করে, কিন্তু আমরা 2 বান্ধবী একই সঙ্গে একই নার্সিংহোমে আমাদের সন্তান হয়। আমার সেই বান্ধবীরও বাচ্চা হয়, তারও ছেলে হয়। কিন্তু সে যাকে ভালোবাসতো সে তাকে মেনে নিতে অস্বীকার করে। আমাকে তো মানছে না, আমি ছেলেটা ওকে দিই, ও সুস্থ হোক, ও মানুষ করুক। আমার স্বামীকে বলে বাচ্চাটাকে দিয়ে দেয়। আমার স্বামী বলে যে আমি বাচ্চাটাকে নিতে পারি, কোনো দিন বলবো না, কিন্তু প্রতি মাসে আমি জানি না ওর বাচ্চাকে বড় করার জন্য তুমি কোনো দিন তোমার বাচ্চার অধিকার নিতে আসবে না, টাকা দেবে। এই হচ্ছে ঘটনা। আমি আমার স্বামীকে বলছি, শান্তি কি কথা বলে গেল? তুমি তো আমাকে এতদিন এ কথা বলনি, আমি কি শুনলাম?
তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও তুমি। পূর্ণব্রত কার ছেলে? আজ 25টা বছর ধরে আমি যাকে মানুষ করেছি সে আমার ছেলে নয়। পূর্ণব্রতর জন্য তুমি শান্তির কাছ থেকে টাকা নিয়েছো? এ কথা আমি বিশ্বাস করি না বসন্ত। তুমি সত্যি করে বলো। আমি ওকে 25টা বছর ধরে বুকে রক্ত জল করে মানুষ করেছি। পূর্ণব্রতকে আমি আমার কাছ থেকে কাউকে নিয়ে যেতে দেবো না। আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি দেখবো এর শেষ কোথায়, শেষ কোথায়। এর মধ্যে আমার ছেলে আসছে। মা, মা, এ কি মা, তোমার চোখে জল কেন মা? পূর্ণব্রত, তুই একবার আমার কাছে আয় তো বাবা। আমি তোকে একবার ভালো করে দেখি বাবা। আমি না তোর গায়ের গন্ধ শুকবো পূর্ণব্রত, আমি তোর গায়ের গন্ধ শুকতে চাই। আচ্ছা পূর্ণব্রত, শোন শোন বাবা, যদি কেউ কোনোদিন এসে বলে বাবা যে আমি তোর মা নই বাবা, তুই কি সেদিন বিশ্বাস করবি বাবা? যদি কেউ বলে আমি তোর মা না, কি বলছো মা তুমি? তুমি কি পাগল হয়ে গেছো মা? তুমি কি? হ্যাঁ 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 রে পূর্ণ, আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি তোর মা, তোর গায়ে আমার গন্ধ বাবা। তোকে আমার কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিয়ে যেতে পারবে না পূর্ণব্রত। ওরে পূর্ণব্রত, আমি তোর মা, আমি তোর মা, খুব ভালো কৃষ্ণাদি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। রেডি, স্টার্ট। ওপর দিকে তুলুন। ঠিক এইভাবে চলুন, এইভাবে দু হাত ধরবেন না। এইভাবে যান। এটাকে তুলতে হবে তো, দু হাত দিয়ে ধরবেন না। ওকে, এমনি 1 মিনিট হয়েছিল ওনার, একবার মেঝেতে পড়ে গেছে আর একবার উনি 2 হাত দিয়ে ধরেছেন, তাই জন্য 10 সেকেন্ড বাড়ছে। দিদির টাইম 1 মিনিট 10 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রিতাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে নিলিশা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে ইন্দ্রাণী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন কৃষ্ণাদি 5 পয়েন্টস। রিতাদির পছন্দ ইলেকট্রিক কেটল, নিলিশার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, ইন্দ্রাণীর পছন্দ সারেগামা কারভা, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান, কৃষ্ণাদের পছন্দ জুসার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। সেকেন্ড রাউন্ড হয় তুমি নয়া। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। রিতাদি, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা। ওকে, 5 পয়েন্টস সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এই দিয়ে গান হয়ে যাবে।
পাবে থার্মোফ্লাস্ক। তিনজন নায়কের ছবি ঘুরবে, একজন নায়কের ছবিতে সে আটকে যাবে, সেই নায়কের ছবির কোনো গান শোনাতে হবে। রীতা দি, আই অ্যাম এ ডিস্কো ডান্সার। 5 পয়েন্টস। সঙ্গে থার্মোফ্লাস্ক। মাধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো গান। কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বড় কারণ নয় শুধু যে আমার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মালদা শাড়িহাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মনে খেলা করো, দেখি ছড়ো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মনে নিয়ে খেলা করো, দেখি ছড়ো না। গানের কথায় কি নিয়ে খেলা করার কথা বলা হয়েছে? বলো নিরিশা। মন। 5 পয়েন্ট। সঙ্গে মালদা শাড়িহাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার এবং ননস্টিক প্যান। উড়ে যাব আমরা চাঁদ মামার বাড়িতে, উড়ে যাব আমরা চাঁদ মামার বাড়িতে, যেখানে শুধু মজা আর মজা, চলেছি গাড়িতে, উড়ে যাব আমরা। যে গানটা গাইলাম এটা একটা হিন্দি ভার্সন আছে, সেই গানটি কি? বলো নিরিশা। पूछो ना यार क्या हुआ, दिल का करार क्या हुआ। একদম 5 পয়েন্ট। সঙ্গে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার এবং ননস্টিক প্যান। শেষ প্রশ্ন, শেষ গান 5 নম্বর। রাইট আনসার দিলে গিফট পাবে ডাটা স্পাইসেস এর তরফ থেকে গিফট হ্যাম্পার। থাকে যদি ডাটা, জমে যাবে রান্নাটা। 3 জন সিঙ্গারের ছবি ঘুরবে টিভি স্ক্রিনে, একজন সিঙ্গারের ছবিতে সে আটকে যাবে, সেই সিঙ্গারের কোনো গান শোনাবে। বলো ইন্দ্রাণী। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। Very nice. 5 points. সঙ্গে ডাটা স্পাইসেস এর তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে আমাদের স্পেশাল গেস্ট কাকলিদি এবং অনলদা। তোমাদের জগতেরই মানুষদের সাথে এতক্ষণ কথা বলছিলাম, অনেক রকম আলোচনা হলো, অনেক রকম সুখ দুঃখের গল্পও হলো। খুব সত্যি খুব কষ্টে আছি আমরা খুবই সবাই, কষ্টে আমরা প্রত্যেকে আছি, সবাই সব আমরা খুব শিল্পীরা। কষ্টে, ভীষণ সব ভীষণ। শিল্পীরা একদম। এখনো পর্যন্ত মানে পুরোটাই অনিশ্চিত। একটু যদি স্বাভাবিক হয় আমরা সঙ্গে সঙ্গে আবার রিহার্সালটা সব যদি চলে তাহলে যাত্রাও নিশ্চয়ই চলবে, নিশ্চয়ই চলবে। নিশ্চয়ই হতে বাধ্য। হতে বাধ্য। একদম। অভিনয় রাউন্ড। অনলদা কাকলিদি এক একটা টপিকের উপর অভিনয় করবেন, পারলে 5 পয়েন্ট। ফার্স্ট টপিক, একটি পৌরাণিক ঘটনা। भिक्षां देहि, भवती भिक्षां देहि।
সীতাহরণ। একদম 5 পয়েন্টস। দ্বিতীয় টপিক, বাংলা গানের লাইন। বলো রীতা দি। কোন পথে যে চলি, আমি কোন পথে আমি কোন পথে যে চলি। অনন্দা ল্যাংচানোটাতে বুঝি। তোমার সামনে পেয়ে 5 পয়েন্টস রীতা দি। থার্ড টপিক, কাদের দেখাচ্ছে বলতে হবে। বলো কৃষ্ণা দি। অর্জুনের লক্ষ্যভেদ সঙ্গে দুজন কারা কারা ছিল, অর্জুন আর দ্রৌপদী। একদম 5 পয়েন্টস। তিনটে টপিক হলো, এবার 4 নম্বর টপিক, হিন্দি সিনেমার নাম। বলো রীতা দি। শোলে। ওকে 5 পয়েন্টস। শেষ টপিক 5 নম্বর টপিক, কাদের দেখাচ্ছে বলতে হবে। বলো নীলিশা। গোপিকাইন বাঘা পাইন। একদম 5 পয়েন্টস। অনলদা এবং কাকুলিদের জন্য একটা জোরে হাততালি। জি বাংলার পুরো টিম সবার প্রতি আমাদের শুভকামনা রইল, সবার সুস্থতা কামনা করছি। অন্ধকার সবাই কেটে ভালো যাবে, থাকবেন, নিশ্চয়ই সুদিন আসবে। আলো আসবেই। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন দুজন, নীলিশা এবং রীতা দি, দুজনেই 10 পয়েন্টস। কি কি গিফট আছে বলি। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, সিধু ফুড প্রোডাক্টসের তরফ থেকে আটা, সুজি, বেসন, ছাতুর সঙ্গে রুটি মেকার, স্যানিটাইজার কিট এবং স্ন্যাক্সের ট্রে। কি নেবে নীলিশা? গ্লসারি আইটেম। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম নীলিশা। রীতা দি? রুটি মেকার। সিধু ফুড প্রোডাক্টসের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার রীতা দি। সেকেন্ড পজিশনে কৃষ্ণা দি 5 পয়েন্টস। কি নেবেন দিদি? স্ন্যাক্স। ওকে, কৃষ্ণাদির জন্য স্ন্যাক্সের ট্রে। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে এলিয়ানা ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটাল তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। আমরা এখন আছি দ্য লালিত গ্রেট ইস্টার্ন কলকাতাতে। আপনারা এখানকার খাবার অনেকে খেয়েছেন আর এখন সেই খাবার পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে। হ্যাঁ, সব থেকে সেফ এবং হাইজেনিক্যালি বানানো প্যাকড খাবার আপনাদেরকে নিজেরাই পৌঁছে দিচ্ছে লালিত গ্রেট ইস্টার্ন কলকাতা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। কলা, ইলিশ, চাটনি, পরপর 3টে শব্দ, পরপর একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো নীলিশা। লাইট। বুঝাও। কলার লয় আকার, ই আর ট, লাইট। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্টিম কুকার। 3টে ছবি থেকে একটা গানের লাইন বলতে হবে। এবার বলো কৃষ্ণাদি। सावन घटा। গানের লাইন। सॉरी कृष्णा दे -10। हिम्मत वाला। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। নায়ক নায়িকার মুখে দারুণ, শুনতে আমরা চাই, প্রথম 2 অক্ষরে মজার মানুষ পায়, কি বিষয় ধাঁধা? এবার বলো ইন্দ্রাণী। সংলাপ। নায়ক নায়িকার মুখে দারুণ, শুনতে আমরা চাই, সংলাপ শুনি, প্রথম 2 অক্ষরে মজার মানুষ, সং সেজে দাঁড়ায়। 20 পয়েন্টস, সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, গান সবাইকে শোনাতে চাই, হাতে নিয়ে শান্তি পাই। উপনিষদ ক্লু, হয় যখন নজর কাড়া, জীবন্ত হয় চরিত্ররা। এবার বলো রীতাদি। মাইক্রোফোন আর অভিনয়। 20 পয়েন্টস, সঙ্গে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে নীলিশা স্কোর 55, রীতাদি স্কোর 60, ইন্দ্রাণী স্কোর 35। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো, কৃষ্ণা দিয়েও খেলতে পারবেন। তোমাদের 3 জনের মধ্যে যে উত্তর দেবে সে উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো টাইম আপ। প্রথম সুযোগ চলে গেল, দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। 2টো অক্ষর যোগ হয়েছে। এবার বলো রীতাদি। পৌরাণিক যাত্রাপালা। রীতাদি বলছেন পৌরাণিক যাত্রাপালা। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াশিং মেশিন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রীতা ভট্টাচার্য উইথ 80 পয়েন্টস। এটা তোমার মেমেন্টো, এটা কৃষ্ণা দি আপনার, এটা তোমার ইন্দ্রাণী, উইনারের ট্রফি রীতাদি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য রবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো, আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। মজা করে, আনন্দ করে, গানে গল্পে আমরা কাটালাম 1 ঘন্টা সব শিল্পী দিদিদের সাথে, এবং আমরা কামনা করছি যে আমরা সব শিল্পীরা যেন খুব তাড়াতাড়ি আবার আমাদের পুরনো দিনে ফিরে আসতে পারি এবং কাজের জগতে আসতে পারি। ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে। নমস্কার।